হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে ত্রিপুরার সকল এসপিও চাকরিগত ভাই বোনদের স্বাগতম। এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধি ত্রিপুরা হাইকোর্ট থেকে সুন্দর একটা রায় বেরিয়েছে। তোমরা যারা এখনো রায়টা ভালোভাবে জানতে পারোনি বা রায় কি আছে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের জীবনের যে সংগ্রামটা, তোমাদের যে চাহিদাটা, সেটা অবশ্যই পূরণ হতে চলছে। কতই বা বেতন বাড়বে, বর্ধিত বেতন কবে থেকে বা কার্যকর হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আছে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে আমরা প্রথম ভাগে দেখবো বিভিন্ন এখন বর্তমানে তাদের বঞ্চনার বিষয়টা প্রথম দেখবো, তাদের এঙ্গেজমেন্ট বা তাদের নিয়োগ কিভাবে করা হয়েছিল বঞ্চনার বিষয়টা দেখবো। তারপর হাইকোর্টের রায়টা আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমত, এসপিও জওয়ান ভাই বোনদের এঙ্গেজমেন্ট বা নিয়োগ যেটা হয়েছিল, বিভিন্ন সময়ে সময়ে নিয়োগ হয়েছিল। লাস্ট নিয়োগ হয়েছিল 2020 সালের আবেদন মূলে। 2020 সালে একটা নোটিফিকেশন জারি হয়েছিল, 2020 সালের 10 আগস্ট। সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণী পাস বেকার ভাই বোনদের থেকে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউর মাধ্যমে 6,156 টাকা পার মান্থ বেতনের মাধ্যমে এসপিও জওয়ান নিয়োগ করা হয়েছিল। পরে যদিও তাদের পার্টিকুলার একটা ডেট যেটা বলা হয়েছে, সেপ্টেম্বর 2022-এ তাদের বেতন 6,156 থেকে 923 টাকা বাড়িয়ে মন্ত্রিসভা 7,079 টাকা করেছিল। এরপরে বেকার বলবো না, এসপিও জন ভাই বোনরা বারবার সরকারের কাছে দাবি দাবি আপত্তি জানিয়ে আছে যে তাদের বেতন বৃদ্ধি করার জন্য, বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু বেতন কিন্তু পরে আর বৃদ্ধি করা হয়নি, মাত্র 923 টাকা বেতন বৃদ্ধি করেছে, যদিও তারপরে 500 টাকা দিয়েছে। সঠিক তথ্য সম্ভবত 923 টাকা, কোনো ভুল হলে তোমরা অবশ্যই জানাবে। এখানে প্রায় 4,000-এর উপর এসপিও জন আছে, যারা যার মধ্যে তোমার এসপিও আছে, তারপর ড্রাইভার পোস্টে আছে। 2013 সালে তাদের নিয়োগ শুরু হয়। 2018 সালে ভোটের আগে এসপিও জওয়ানদের আদায়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কিন্তু আশ্বাস দিয়েছিল, সরকার পরিবর্তন হলে, ক্ষমতা এলে এসপিও জওয়ানদের বেতন 10,000 টাকা করা হবে। 10,000 টাকা দূরে কথা, 5 বছর তাদের বেতন মাত্র 500 টাকা বাড়ানো হয়েছে। খুবই দুঃখজনক। সবাই সেটা নিয়ে রাজনীতি করছে। যাক, সেই রাজনীতি এটা আলাদা বিষয়। এখানে আমরা যখন চাকরিতে ঢুকেছি, চাকরিতে ঢোকার সময় লেখাই আছিল বেতন 6,156। তারপর আমরা সেটা জেনেই আমরা চাকরিতে জয়েন করেছি। সেটা আমাদেরও একটা ভুল থাকতে পারে, আমাদেরও একটা ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু আমার যুদ্ধটা কিন্তু থামিয়ে রাখিনি, আমাদের এই ন্যায্য পাওনা। কারণ আমরা যে কাজ করছি, কনস্টেবলরা, তারপরে হোমগার্ড কর্মীরা সেম কাজ করছে, তাহলে তারা সমকাজে সমবেতন কেন তারা বেতন বেশি পাবে, আমরা বেতন বঞ্চনা এত কম পাবো? এখানে সমকাজে সমবেতনের যে লজিকটা, সেই লজিকটা ভিত্তি করে কেস করেছিল। অনেকেই প্রথম সারিতে এসে কেস করেছিল। এখন নাম কত বলবো, এটা হাজার হাজার নাম আছে: অবনীশীল, কাজল চন্দ্র, কৌশিক ইয়াং, নির্মল সিনহা, প্রকাশ পদ, সমীর রঞ্জন দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, নিবাস দেববর্মা, প্রচুর সংখ্যক বঞ্চিত বেকার, বঞ্চিত চাকরিগত এসপিও জওয়ানরা সেই কেসটা করেছিল। তাদের বঞ্চনা করা হচ্ছে। তারা যে কাজ করছে, তারা হোমগার্ড বা তোমাদের কনস্টেবল সেম কাজ করছে, কেন তাদের বেতনটা কম হবে? সমাজ ও সমাবেদন কেন কার্যকর হবে না? সেখানে সেই রায়ের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও যারা আছে, এসপিও যারা যারা কনসার্ন ডিএম বা কালেক্টর অফিসের আন্ডারে, তাদের মানে এসপি অফিস যেটা বলা হয়, কালেক্টর অফিস বলবো, এসপি অফিস আন্ডারে তাদের নিয়োগ দেওয়া হয়। এখানে ত্রিপুরা পুলিশে 1/2007 সালের যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের মাধ্যমে তাদের নিয়োগ হয় ত্রিপুরা পুলিশে। প্রথম যখন নিয়োগ শুরু হয়েছিল তখন 1500 টাকা ছিল। লাস্ট যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তখন 6,156। পরে যদিও ওটা 7,000 টাকা প্লাস করা হয়েছে। এখানে এখানে যেটা বলা হয়েছে, রিট পিটিশন দাখিল করেছে ত্রিপুরা হাইকোর্টে যে এসপিও জনরা বা কনস্টেবল যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের বেতন আমাদের থেকে বেশি, কিন্তু সমকাজ ও সমবেতন কার্যকর হয়নি। যদিও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যেটা করেছে সেটা রিজেক্ট করেছে। বলা হয়েছে এখানে রেগুলার স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট এক্সিস্টিং এসপিও অফিসারদের জন্য তাদের রেগুলেশনের মানে ওঠে না। আর কনস্টেবলের যে রিক্রুটমেন্ট রুলসটা, এটা পুরোটাই আলাদা। সেখানে ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে, এক্সাম নেওয়া হয়েছে, তারপর তাদের চাকরি দেওয়া হয়েছে। কিন্তু এসপিওর ক্ষেত্রে সেরকম দেওয়া হয়নি, তাদের জন্য সেরকম কোনো গাইডলাইন্স ছিল না। তাই তাদের রেগুলেশন বিষয় বা বেতন বৃদ্ধির বিষয়ে ত্রিপুরা হাইকোর্ট কিছু জানে না। তোমাদের সিঙ্গেল বেঞ্চে রায়টা দিয়েছে, তাই তাদের বেতন বৃদ্ধি করা হবে না এই বলে
তাদের রিজেকশন করা হয়েছে। এরপরে তারা রিগার্ডিং অল্টারনেটিভ ক্লেম যেটা বলা হয়েছে, মান্থলি ওয়েজেস ইকুইভ্যালেন্ট টু পে হুইচ পুলিশ পার্সোনাল অফ দ্য স্টেট এন্টাইটেল। এখানে সিঙ্গেল বেঞ্চ যেটা বলা হয়েছে, পুলিশ কনস্টেবলের জন্য পোস্ট ক্রিয়েশন করা আছে, এসপির জন্য পোস্ট ক্রিয়েশন করা নেই। তাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে তাদের কাজ করতে হয় বা এসপি অফিসের আন্ডারে তাদের কাজ করতে হয়। তাদের পে স্ট্রাকচার কোনো গঠন গঠন করা হয়নি। তাদের সাম্মাসিক একটা ভাতার মাধ্যমে তাদের নিয়োগ করা হয়েছে, তাই তাদের বেতন বৃদ্ধি করার কোনো রাস্তা এখানে নেই। এরপর তারা পুরুষোত্তম রায় বর্মনের হাত ধরে এসকো জন বাইমনরা ডাবল বেঞ্চে যখন গিয়েছে, ডাবল বেঞ্চে তখন আর্গু করা হয়েছে যে তারা ডিউটি রেসপন্সিবিলিটি কিন্তু রেগুলার পুলিশ কনস্টেবলের মতো। তারা জয়নিং এসপিও জয়েনের আগে তারা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে এসপিওতে চাকরিতে এসেছে, ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, কিন্তু তাদের রেগুলাইজ করা হচ্ছে না। অলরেডি নেসেসারি স্টেকের জন্য 1100 নম্বর এসপিও এসএস রেগুলার পুলিশ ফোর্স অ্যান্ড 398 এসপিও এঙ্গেজ ডিসচার্জ ডিউটি ড্রাইভার এগেনস্ট অনারিয়াম 9000 পার মান্থ আন্ডার ডিসকাউন্ট উইথ এসপি। মানে 9000 প্লাস 7000 টাকা বেতনে এসপি জনরা পথে ঘাটে হোমগার্ড কর্মী কিংবা যে মানে পুলিশ যে কনস্টেবল আছে তাদের মতো কাজ করছে। এখানে কিন্তু তাদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়নি। এখানে আমরা যে লেটেস্ট যে তথ্যটা যেটা উঠে এসেছে সেটা উঠে এসেছে, however it is been asserted by the writ petition that it comes to order 20/6/2017 High Court pass WPC 689/2017, the Home Guard being paid monthly allowance as such that total which come in the minimum to pay and police personnel of the state entitled and inform from the side of state council that the present they are being paid 19,140। হোমগার্ড কর্মীরা হাইকোর্টের এই হাইকোর্ট থেকে 2017 সালে রায় দিয়েছিল হোমগার্ডদের মাসিক বেতন বাড়ানোর জন্য। তখন কিন্তু রাজ্য সরকার সেই মাসিক বেতন হোমগার্ড কর্মীদের 19,140 টাকা করা হয়েছে। 19,140 টাকা একজন হোমগার্ড কর্মীরা মাসিক বেতন পাচ্ছে। পুলিশ কনস্টেবল আমি বাদই দিলাম, তাদের রিক্রুটমেন্ট প্রসেসটাই পুরো আলাদা। কিন্তু যদি আমরা হোমগার্ড, আমাদের কাজটা তো হোমগার্ড কর্মীরা যেসব কাজ করে পথে ঘাটে আমাদের সেম কাজই করতে হয়। তারা যেখানে 19,140 টাকা বেতন পাচ্ছে, আমরা 7,000 9,000 টাকা বেতন পাচ্ছি। তাছাড়া একটা প্রাইভেট একটা সিকিউরিটি গার্ড যেটা ন্যূনতম বেতন অ্যাজ পার লেবার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন মূলে 2023-এর যে নোটিফিকেশনটা বেরিয়েছিল নভেম্বর, সেখানে মান্থলি মিনিমাম ওয়েজেস স্কিল প্রাইভেট সিকিউরিটি গার্ডের যে মিনিমাম ওয়েজেস তার নির্ধারিত করা হয়েছে 12,290। একটা প্রাইভেট সিকিউরিটি গার্ড যদি ন্যূনতম বেতন নির্ধারিত করা হয়েছে 12,290, সেখানে এসপিওরা পাচ্ছে 7,000 টাকা। দেখে নেবে। তারপরও আরো ঘটনা আছে, একজন ডিআরডব্লিউ গ্রুপ ডি এমপ্লয়ি যেখানে 410 টাকা পার ডে স্যালারি পাচ্ছে, পার মান্থ যখন হয় সেটা প্রায় 12,000 হয়ে যায়। ডিআরডব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি যেটা বলা হয়, সেখানে এসপিও জওয়ানরা রেগুলার ডে টু ডে ডিউটি করে। এখানে বেতন বাড়ছে 6,156 প্লাস কিছু বেড়েছে 923 টাকা যে বলেছিলাম, মানে 7,000 টাকা বেতন বাড়ছে। 7,000 টাকা তাদের বেতন হয়েছে। এখানেই কিন্তু সমকার্য সমবেতন কার্যকর হচ্ছে না। রেগুলেশন বাদ দিলাম, পুলিশ কনস্টেবল আমার লাগবে না সেটাও বাদ দিলাম। এখানে ন্যূনতম যে হোমগার্ডের বেতন 19,000 টাকা হতে পারলে একজন প্রাইভেট সিকিউরিটি গার্ডের বেতন যদি 12,000 প্লাস টাকা হয়, একজন ডিআরডব্লিউ গ্রুপডি কর্মচারীর বেতন যদি 12,000 টাকা পার মান্থ হয়, তাহলে এসপি জনরা কেন 7,000 টাকা পাবে? এটা হাইকোর্ট থেকে এই তথ্যটা বারবার করা হয়েছে, বারবার হাইকোর্ট নিজে, এটা কিন্তু আমাদের বা এসপি জন নিজের ব্যক্তিগত মতামত নয়, হাইকোর্ট নিজেই বলেছে রাজ্য সরকারকে কোশ্চেন করেছে যে হোমগার্ড এত বেতন পাচ্ছে, এসপি জনরা এত কম কেন? প্রাইভেট সিকিউরিটি গার্ডের মিনিমাম ওয়েজেস এস পার গভর্নমেন্ট রুলস এত, এসপিওরা এত কম কেন? ডিআরডব্লিউ গ্রুপডি কর্মচারী এত বেতন, এসপিওরা এত কম কেন? এটা জানান, এটা কেন কেন এটা এমন হচ্ছে, এটা রাজ্য সরকার থেকে জানতে চাওয়া হয়েছে। এরপর যেটা রায় দিয়েছে, রায় দেওয়ার পর বলেছে, দেয়ারফর কনসিডারিং দ্য ম্যাটার্স ইজ টোটালিটি দ্য রেসপন্ডেন্ট আর directed to take decision regarding increment of the monthly honor of the SPO in light of observation made in paragraph 15 above, given the view of enhancement of the honorarium and wages of the other groups indicated above, so the minimum standard decent livelihood in the can maintained by them। এখানে বলা হয়েছে যে যে গ্রুপগুলো উল্লেখ করা হয়েছে তাদের বেতন যেভাবে আছে তাদের সাথে মিলিয়ে, তাদের
জীবন মানে জীবিকা নির্বাহের জন্য 15 নম্বর যে পয়েন্টটা আছে, তারা সেখানে যে যে জিনিসটা উল্লেখ করা আছে এর ভিত্তিতে যাতে তাদের বেতন বৃদ্ধি করা হয়। দিস ইজ দ্য এডিশন না, সিঙ্গেল বেঞ্চের যে রায় দিয়েছিল, রায়ের উপরে গিয়ে ডাবল বেঞ্চ এই রায়টা দিয়েছে। ডাবল বেঞ্চ বলেছে তাদের বেতন বৃদ্ধি করার জন্য তাদের বেতন যাতে অবশ্যই অবশ্যই বৃদ্ধি করা হয়। বেতনটা বৃদ্ধি করতে যাওয়ার সময় অবশ্যই যাতে সেটা মাথায় রাখা হয় যে হোমগার্ডের বেতন কিন্তু 19,000 টাকা, এসকোর মানে প্রাইভেট সিকিউরিটি এজেন্সির বেতন 12,000 প্লাস, ডিআরডব্লিউ গ্রুপটির বেতন 12,000 প্লাস। তারা যেভাবে বেতন পাচ্ছে অ্যাটলিস্ট তাদের সমহারে যাতে বেতন দেওয়া হয়, অ্যাটলিস্ট তাদের সমহারে। এখন যদি সমহার আমরা চিন্তা করতে দেখি, যেহেতু ত্রিপুরা পুলিশের হোমগার্ড কর্মীরা যেহেতু 19,000 বেতন পাচ্ছে, কেন এসপির জন্য সেম কাজ করে 19,000 বেতন পাবে না? বা প্রাইভেট সিকিউরিটি গার্ডের যদি মিনিমাম ওয়েজেস এস পার গভর্নমেন্ট 12,000 প্লাস হয়, আমাদের কেন 12,000 হবে না? সেই রায়ের পরিপ্রেক্ষিতে সেই যে ঘটনাটা 15 নম্বর পয়েন্টটা, 15 নম্বর পয়েন্টই মেইন, 15 নম্বর পয়েন্টই আমরা এতক্ষণ আলোচনা করছি, সেই 15 নম্বর পয়েন্টের পরিপ্রেক্ষিতে যাতে তাদেরও বেতন বৃদ্ধি করা হয়, রাজ্য সরকার এটা নোটিশ জারি করেছে। রাজ্য সরকারের কাছে আর কোনো মানে সোর্স নেই, ডাবল বেঞ্চটা অলরেডি রায় দিয়েছে, এটা সুপ্রিম কোর্টে যাওয়ার মতো কোনো কেস নয়। রাজ্য সরকারকে এখানেই থেমে থাকতে হবে, রাজ্য সরকার আর এটা এগিয়ে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু বেতন কিন্তু অবশ্যই অবশ্যই বাড়াতে হবে। এবং এই রায়টা যেটা বেরিয়েছে, এই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি মার্চ মাস ধরে নিই, সেটা এপ্রিল মাস ধরে নিই, মে, জুন, জুন মাসে নির্বাচন আচরণবিধি শেষ হচ্ছে, জুন মাসে 8 তারিখ সম্ভবত নির্বাচন আচরণবিধি শেষ হচ্ছে। অর্থাৎ জুন মাসের দিকেই রাজ্য সরকার কোনো একটা স্টেপ নিতে হবে, কোনো একটা অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, আমরা তাদের বেতন বৃদ্ধি করার জন্য এই স্টেপটা কার্যকর হতে 1.5-2 মাস লেগে যাবে। অর্থাৎ হাতে টাকা আসতে আমরা ধরে নিই পুজোর আগে আমাদের হাতে টাকা আসবে, প্র্যাকটিক্যালি আমাদের হাতে টাকা আসবে। এখন অনেকে কোশ্চেন জাগতে পারে, হাইকোর্টের রায় যদি না মানে রাজ্য সরকারের কোনো ক্ষতি হবে কিনা? রাজ্য সরকার যদি না মেনে নিজে যদি মানে গড়িমসি করে, তখন কিন্তু আমরা কোনো অ্যাকশন নিতে পারবো কিনা? আমাদের হাতে কোনো অস্ত্র আছে কিনা? হ্যাঁ, আছে। তোমাদের কাছে তোমাদের 4 মাস এটলিস্ট ওয়েট করতে হবে, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই মাস পর্যন্ত তোমার ওয়েট করতে হবে। জুলাই মাসের ভিতর দিয়ে রাজ্য সরকার তোমাদের বেতন বৃদ্ধি না করে, তাহলে তোমরা হাইকোর্টে যখন আবার যাবে না, তখন হাইকোর্ট থেকে রাজ্য সরকারকে এমন ভাবে বর্ষণ, এমন ভাবে অপমান করা হবে না, সেটা তোমরা মানে তুলনা করতে পারো না। এটলিস্ট তোমরা যারা কেসে গিয়েছো, তোমরা অবশ্যই জানো, তোমরা মানে যারা উকিল আছে বা ব্যারিস্টার যারা আছে, অ্যাডভোকেট যারা আছে, তাদের সাথে অবশ্যই একবার কথা বলে নেবে যে রাজ্য সরকারকে কি কি কথা শুনতে হয় এই এই ধরনের কেসগুলো যখন উঠে আসছে। এটা অলরেডি রায় দিয়েছি, তুমি রায়টা মানোনি মানে কি? আর হাইকোর্টে যে রায় দিয়েছে এটা অবমাননা করেছো, এটা কিন্তু উল্টা আরো রাজ্য সরকার ফেঁসে যাবে, উল্টা আরো কেস হয়ে যাবে। তখন মানে হিতে বিপরীত হয়ে যাবে। অবশ্যই রাজ্য সরকার সেই পথে হাঁটবে না, অবশ্যই বেতন বৃদ্ধি করবে, কিন্তু আমাদের ওই জুন জুলাই মাস পর্যন্ত অ্যাটলিস্ট ওয়েট করতে হবে। এবং বেতন বৃদ্ধির টাকা আমরা অবশ্যই পুজোর আগে দেনা পাওনা সব আমরা অবশ্যই পেয়ে যাব। তবে এফেক্টটা কিন্তু বলা হয়নি এখান থেকে, কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়নি যে এই এত তারিখ থেকে বেতন বৃদ্ধি করে এফেক্ট করা হতে হতো বিয়ের জন্য। তাই এফেক্ট আমরা পাবো না, আমরা যেদিন থেকে বেতন পাবি সেদিন থেকেই পূর্ণ স্যালারিটা হবে, আগে থেকে কোনো এরিয়া টেরিয়া পাওয়ার কোনো বিষয় নেই। এখন যদি তোমরা যদি কনফিউশন থাকে যে কবে থেকে বেতন পাবে, আমরা সেটা বলে দেওয়ার চেষ্টা করছি। এখন যদি তোমার কনফিউশন থাকে বেতন কত হবে, দেখো, এই যে রায়টা দিয়েছে 15 নম্বর পয়েন্টে যে রায়টা দিয়েছে, এই রায়টা রাজ্য সরকার যদি পজিটিভ ওয়েতে নেই, এখন তো পুরো রাজ্য সরকারের উপর নির্ভর করছে, আলোচনা দপ্তরের উপর নির্ভর করছে। এখন যদি রাজ্য সরকার যদি পজিটিভ ওয়েতে দেখে যে না, হোমগার্ড কর্মীতে 19,000 পাচ্ছে, তারা 19,000 করে দিই, তাহলে ওয়েল ওয়েস কোনো সমস্যা নেই। এখন যদি রাজ্য সরকার চায় যে তাদের বেতন 12,290 টাকা করতে, সিকিউরিটি গার্ড তার মতো, তাও করতে পারে। এখানে কিন্তু রাজ্য সরকার ইচ্ছা করলে 12,000 করতে পারে, ইচ্ছা করলে 19,000 করতে পারে, এটা পুরোপুরি তাদের উপর ডিপেন্ড করছে। 12,000 করলেও কিন্তু হাইকোর্ট বলবে ঠিক আছে, তোমরা এটলিস্ট আমরা 3টা অপশন দিয়েছি, এটলিস্ট প্রাইভেট সিকিউরিটি গার্ডের যেমন বেতন পাচ্ছে তেমন করো, ন হয় তোমার ডিআরডব্লিউ গ্রুপ ডিরা যেমন বেতন হচ্ছে এমন করো, নাহলে হোমগার্ডটা করো। রাজ্য সরকার যদি টাকা বাঁচাতে চায় বা রাজ্য সরকার যদি নিজে মানে অর্থ কম খরচ করতে চায়, তাহলে বেতন 12,000 প্লাস করা হবে। আর যদি রাজ্য সরকার খুশি হয়, খুশি তো হওয়ার কোনো কিছু নেই, রাজ্য সরকার এনে কেসটা হেরেছে, তাহলে ম্যাক্সিমাম বেতন 19,000 করতে হবে। মানে 12,200 টাকা করলেও তোমাদের কিছু করার নেই, 19,000 করলেও তোমাদের কিছু করার নেই, এটা পুরো রাজ্য সরকারের উপর ডিপেন্ড করছে। তবে ন্যূনতম তোমরা ধরে নিতে পারো স্যালারি 12,000 প্লাস হচ্ছে, আর ম্যাক্সিমাম স্যালারি 19,000 প্লাস হচ্ছে, এটা ন্যূনতম ধরে নাও। 12 থেকে 19-এর ভিতর তোমাদের স্যালারি বৃদ্ধি পাচ্ছে এস পার হাইকোর্টের রায় অনুযায়ী। যদি এমন বেতন বৃদ্ধি না পারে, তোমরা হাইকোর্টে আবার যেতে পারবে। তোমরা হাইকোর্টে যাওয়ার তোমরা অভ্যাস আছে, তোমরা মেইন যে তোমাদের একতা, মেইন যে তোমাদের পয়েন্ট, তোমরা সবাই একসাথে আছো, তোমরা সবাই একসাথে লড়াই করছো।
একসাথে লড়াই করলে দেখো আমরা যুদ্ধটা কিভাবে জয় হতে পারি, আমরা একটা প্র্যাকটিক্যাল রিজন দিই। তুমি যদি 1 লাখ কেসে যেতে, ধরে নাও 20,000 টাকা লাগতো, তোমরা যখন 1,000 জন কেসে গিয়েছো, হয়তো 50,000 টাকা লেগেছে, এখন তোমরা ধরে নাও পার হেড কত লেগেছে। কথার কথা, আমি প্র্যাকটিক্যালি জানি না কত লেগেছে, অনেক সময় তোমাদের আমাদের পরিষদের মনে খুবই সম্মানীয় উকিল বা ব্যারিস্টার, উনি অনেক সময় টাকাও নেয় না যদি তোমরা রাইট জিতো তারপর বলে টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, একজন যেতে 20,000 টাকা লাগতো, এখন 1,000 জন গিয়েছো, ম্যাক্সিমাম 1 লাখ টাকাই ধরো, তাহলে পার হেড কত লাগবে? 100 টাকা করে লাগবে নাকি? মানে এই ধরনের, মানে সবাই একতা থাকলে কি হয়, অর্থটা কম লাগে। একটা যুদ্ধ বিশেষ, মানে যুদ্ধটা মানে জয় করতে একটা আলাদা আনন্দ থাকে। এবং সরকার একটা চাপে পড়ে যায়, বাপ 1,000, 1,500, 2,000 জন কেস করেছে, তাদের না দিয়ে মানে আমরাও তো চাপে পড়ে যাব, তাই হাইকোর্টও কিন্তু অনেকটা একটা পজিটিভ হইতে থেকে, এতজন লোক একসাথে কেস করে মানে কতজন লোক বঞ্চিত হচ্ছে, হয়তোবা ঘটনা সত্য, তাই রাইটও হাইকোর্টের ডিভিশনও সেরভাবে দিয়েছে। একটা রিকোয়েস্ট থাকবো, তোমরা সবাই এইভাবে মানে একতাটা মেনটেন করো। তোমরা সবাই এইভাবে রাজ্য সরকারের সাথে তালে তাল মিলিয়ে চলো, রাজ্য আরক্ষা দপ্তরকে আরো শক্তিশালী করো। তোমরা হলো প্রথম সারির শ্রেণী, তোমরা যেভাবে কাজ করতো অবশ্যই তোমরা সম্মানীয়, তোমাদের কাজকে আমরাও সম্মান করি, আমাদের দেশ আমাদের রাজ্য সম্মান করে। তোমরা এইভাবে সামনের সারিতে এগিয়ে যাও, লিস্ট তোমাদের যাতে বঞ্চনাটা দূরীকরণ হয়, তোমরা যাতে আরো ভালোভাবে জীবন জীবিকাটা অতিবাহিত করতে পারে, এই আমরা চাবো। তোমাদের দাবি, তোমরা যেটা মানে ন্যায্য পথে হাইকোর্টের মাধ্যমে পেয়েছো, সেই দাবির যে সুস্পষ্ট যে মানে এটা যে কার্যকর হবে, সেই কার্যকরের দিনও চলে আসছে। নির্বাচনের জন্য হয়তো অর্থনীতি স্তব্ধ হয়ে আছে, কিন্তু তোমাদের লড়াই কিন্তু তোমরা জিতেছো, তোমাদের স্যালারিটা কিন্তু লিস্ট বৃদ্ধি পেয়েছে। এবং তোমরা যারা প্রথম সারিতে কেস করেছো, তোমরা সবাইকে সেলুট জানাচ্ছি। আর তোমরা যেভাবে রাজ্য সরকারি বা আরক্ষা দপ্তরকে যেভাবে হেল্প করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনটেন করার জন্য যেভাবে তোমরা মানে জীবন যুদ্ধে যে অবতীর্ণ হয়েছে কম স্যালারিতেও যেভাবে তোমরা কাজ করছো, ডিউটি করছো, তার জন্য তোমাদেরকে সেলুট। তোমাদের ফিউচারের জন্য, তোমাদের বর্তমানের জন্য, তোমাদের ভবিষ্যৎ, অতীত, সব সব কাজের জন্যই শুভকামনা রইলো। তোমরা আরো সামনের সাথে এগিয়ে যাও, তোমাদের পরিবারের মুখে হাসি ফুটুক। ধন্যবাদ সবাইকে, স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।